আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এ অধ্যায়টির পাঠ 1 থেকে 3 পর্যন্ত যে লেখাগুলো আছে এই লেখাগুলো নিয়ে আলোচনা করব। আর এই লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর উত্তর কিভাবে করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো আমরা দেখে নিই পাঠ 1 থেকে 3 পর্যন্ত যে লেখাগুলো আছে এই লেখাগুলোতে তোমাদেরকে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি এই অধ্যায়টির নাম হচ্ছে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এখানে তোমাদেরকে এই বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়টির লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। তোমাদেরকে অবশ্যই এই লেখাগুলোকে ভালোভাবে বুঝে তারপরে পড়তে হবে। এরপরে বলা হয়েছে আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত, যেমন বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামা কাপড় তৈরি করার সময়। এখানে তোমাদেরকে একটা স্কেলের ছবি দেখানো হচ্ছে, এরপর এখানে তোমাদেরকে একটা থার্মোমিটারের ছবি দেখানো হচ্ছে। আর এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে এই অধ্যায়ের শেষে আমরা কি কি শিখব। তাহলে প্রথমে হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারবো, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারবো, পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারবো, দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারবো, বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারবো, তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারবো, তাপমাত্রা পরিমাপ করতে পারবো। তাহলে দেখতে পাচ্ছ আমরা এই অধ্যায়ের সবগুলো লেখা পড়ার পরে আমরা কি কি করতে পারবো তা তোমাদেরকে এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে। আমরা এখানে এই অধ্যায়টির প্রথমে থাকা এই লেখাগুলোকে ভালোভাবে দেখে নিলাম। এখন আমরা পাঠ 1 থেকে শুরু করব। আমরা এখানে এই ভিডিওতে পাঠ 1 থেকে 3 পর্যন্ত যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করব। আর এই লেখাগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি, ওই সৃজনশীল প্রশ্নটিকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে হলে অবশ্যই এই বইয়ের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে। তাহলে চলো আমরা প্রথমে পাঠ 1-এর বিজ্ঞান কি এই বিষয়টাকে পড়ে নিই। এখানে আমাদেরকে পাঠ 1 বিজ্ঞান কি এই বিষয়টাতে বলা হয়েছে বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। তোমাদেরকে অবশ্যই লেখাগুলোকে বুঝে পড়তে হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইনের মধ্যে তোমাদেরকে এখানে প্রশ্ন আর প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বিজ্ঞান শব্দটির অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা জানো? কোনো বিষয়ে তথ্য, উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলেই হয় সেই বিষয়ের জ্ঞান। আমি তোমাদেরকে এই লেখাগুলো পড়ে দেওয়ার পরে প্রত্যেকটা লেখার উপর ভিত্তি করে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। তাই অবশ্যই তোমাদেরকে মনোযোগ দিয়ে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে বলা হয়েছে বিজ্ঞান তাহলে কোন বিষয়ে জ্ঞান? বিজ্ঞান হলো প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড়বস্তু সম্বন্ধে জেনেছ, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জেনেছ, কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি। এই সবই বিজ্ঞানের অংশ। তাহলে বিজ্ঞানের অংশের মধ্যে তোমরা এখানে এই লেখাগুলো দেখতে পাচ্ছ কি কি কারণে বিজ্ঞানের অংশ হয় আর কোন কোন বিষয় বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। এখানে আবার তোমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। বৃষ্টি কিভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পাকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এই ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়। কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যৌক্তিক চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়া ও বিজ্ঞান। বৈজ্ঞানিক
জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনই দরকার বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যৌক্তিকভাবে চিন্তা করার মনোভাব, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। তাহলে তোমাদেরকে এখানে সর্বশেষে আবার বলে দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। এরপর তোমাদেরকে এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ দেওয়া হয়েছে। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। তোমাদেরকে এখানে একটা প্রবাহ চিত্র দেখানো হচ্ছে। এখানে তোমাদেরকে প্রথমেই বলা হচ্ছে প্রশ্ন অথবা সমস্যা নির্বাচন। তোমাদেরকে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপের মধ্যে প্রথমেই প্রশ্ন অথবা সমস্যা নির্বাচন করতে হবে। এরপরে হচ্ছে বিদ্যমান তথ্য সংগ্রহ, অবশ্যই তোমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে। এরপরে হচ্ছে সম্ভাব্য ফলাফল অনুমান, সম্ভাব্য ফলাফল অনুমান করতে হবে। এরপরে হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। এরপরে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ করতে হবে। এরপরে হচ্ছে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করতে হবে। এরপরে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করতে হবে। সর্বশেষে তোমাদেরকে ফল প্রকাশ করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহের একটা প্রবাহ চিত্র দেখানো হয়েছে। কিভাবে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ শেষ করতে পারি। তোমাদের এই প্রবাহ চিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমাদেরকে এই প্রবাহ চিত্রটাকে ভালোভাবে বুঝে নিতে হবে। এরপরে আসো পার্ট 2 ও 3। এখানে পার্ট 2 থেকে 3 পর্যন্ত একসাথে আছে। এখানে তোমাদেরকে পার্ট 2 থেকে 3-এ পরীক্ষণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমতির সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে পরীক্ষণ সম্পর্কিত এই লেখাগুলো দেওয়া হয়েছে। এই লেখাগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। নিচে পরীক্ষণ পদ্ধতির ধাপসমূহ একটি উদাহরণ দেওয়া হলো। তাহলে আমরা এখানে যে লেখাগুলো পড়লাম, এই লেখাগুলোর উপর তোমাদেরকে একটা পরীক্ষণ দেখানো হচ্ছে। চলো আমরা পরীক্ষণটিকে দেখে নিই। এখানে পরীক্ষণে বলা হচ্ছে বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষা। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে পরীক্ষণে বলে দেওয়া হচ্ছে বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষা আমরা এখানে করব। তাহলে এখানে প্রথমেই হচ্ছে পরীক্ষণটি করতে যা যা দরকার, কি প্রয়োজন? ছোট ছোট 2টি পাত্র, ফুল গাছের 2টি চারা, পানি ও শুকনা মাটি, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন। পদ্ধতি কিভাবে আমরা পরীক্ষাটি করব? প্রথমে হচ্ছে সমস্যা নির্ধারণ। আমরা কিন্তু প্রবাহ চিত্রে দেখেছিলাম প্রথমে আমাদেরকে সমস্যা নির্ধারণ করতে হয়। এই অনুসারে তোমাদেরকে এখানে পদ্ধতি দেখানো হচ্ছে। তাহলে সমস্যা নির্ধারণ পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তোমাদেরকে এখানে একটা সমস্যা দেখানো হচ্ছে। ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? তো এই সমস্যাটা এখানে দেখানো হয়েছে। এরপর 2 নম্বরে হচ্ছে জানা তথ্য সংগ্রহ। তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। তাহলে এখানে আমরা যে সমস্যাটি পেলাম, এই সমস্যা থেকে যে তথ্য সংগ্রহ করেছি, এই তথ্যটি হচ্ছে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। এরপর আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, সম্ভাব্য ফলাফল। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারা গাছ মারা যায়। এরপর 4 নম্বরে হচ্ছে পরীক্ষণের পরিকল্পনা।
এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে। তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা করতে পারবে না। এরপরে 5 নম্বরে হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণে এখানে বলা হচ্ছে ছোট দুটি একই রকমের পাত্র নাও। মাটি বা প্লাস্টিকের টব জাতীয় পাত্র হলে ভালো হয়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করো। এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও। এবার একই ধরনের দুটি চারাগাছ 2 পাত্রে রোপণ করো। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এখানে এই কাজগুলো করা হচ্ছে। একটিতে পানি দাও আর একটি শুকনো রাখো। দুটি গাছকে ছায়ায় রেখে দাও। পরের দিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ আছে, তাই না? 6 নম্বরে হচ্ছে উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল। চারাগাছ দুটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। তাহলে দুটো পাত্রের যে গাছ ছিল ওই গাছের মধ্যে শুধুমাত্র পার্থক্য ছিল একটিতে পানি দেওয়া হয়েছে আর একটিতে পানি দেওয়া হয়নি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর অন্যটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে কি সিদ্ধান্ত আসা যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারাগাছ মারা গেছে। 7 নম্বরে হচ্ছে ফল প্রকাশ। সর্বশেষে আমাদেরকে ফল প্রকাশ করতে হবে। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। উপরে উল্লেখিত ধাপগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ, এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। তাহলে আমরা এখানে পার্ট 3 পর্যন্ত যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিলাম। এখন আমি তোমাদেরকে এই লেখাগুলোর উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান কিভাবে করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তোমাদেরকে আমি সৃজনশীল প্রশ্ন এবং সমাধানটিকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি তোমাদেরকে যে প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নে এখানে তোমাদেরকে বলা হচ্ছে নিচের প্রবাহ চিত্রটি লক্ষ্য করো। তাহলে যে প্রবাহ চিত্রটি এখানে দেওয়া হয়েছে, প্রথমে হচ্ছে প্রশ্ন সমস্যা নির্বাচন, এরপরে তোমাদেরকে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, এরপরে বলা হচ্ছে পরীক্ষণ ও পর্যবেক্ষণ, সর্বশেষে হচ্ছে ফল প্রকাশ। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছে। ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে বিজ্ঞান কি। খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে মৌলিক একক বলতে কি বুঝো। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রবাহচিত্রটি সম্পূর্ণ করো। ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রবাহচিত্র অনুসারে কোনো বৈজ্ঞানিক পরীক্ষণ পদ্ধতির ধাপগুলো বিশ্লেষণ করো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো কেমন হবে। তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে উত্তর লিখতে পারো তাহলে 10 নম্বরের মধ্যে 10 নম্বর পাবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই সৃজনশীল প্রশ্নগুলোকে সমাধান করবে। এখানে তোমাদেরকে ক নাম্বার আর খ নাম্বার এই দুটি প্রশ্ন হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলো থেকে। এখানে এই বিজ্ঞান কি এই প্রশ্নের উত্তরটিকে আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পরীক্ষার খাতায় লেখার মতো করে 1 নং প্রশ্নের উত্তর দিয়ে নিয়েছি। আর ক নম্বরের প্রশ্নটি হচ্ছে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও নিরীক্ষা দ্বারা সমর্থিত। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল মৌলিক একক বলতে কি বুঝো। চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখে নিই। খ নম্বরের প্রশ্নের উত্তরটিতে যে একক স্বাধীন অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক একক বলে। মৌলিক একক মোট 7টি। এগুলো হলো দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, ভরের একক কিলোগ্রাম, তাপমাত্রার একক ক্যালভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মোল। তোমরা দেখতে পাচ্ছ মৌলিক একক বলতে কি বোঝায়। আমরা এখানে এই ক নম্বর আর খ নম্বরের এই দুটি প্রশ্নের উত্তরকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এরপর আমাদেরকে এখানে গ নম্বরে যে প্রশ্নটি দেওয়া হয়েছে এই প্রশ্নটি হচ্ছে আমাদের উদ্দীপকের উপর ভিত্তি করে আর আমাদের যেই বইয়ে লেখাগুলো আছে ওই লেখার উপর ভিত্তি করে। আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রবাহ চিত্রটি সম্পূর্ণ করো। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে উদ্দীপকে একটা প্রবাহ চিত্র দেওয়া হয়েছে আর আমরা বইয়ের লেখাগুলোতে প্রবাহ চিত্র একটা দেখেছিলাম। ওই প্রবাহ চিত্রটির মতো করে আমাদেরকে এই প্রবাহ চিত্রটিকে সম্পূর্ণ করতে হবে। চলো আমি তোমাদেরকে এই গ নম্বরের প্রশ্নের উত্তরটিকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একদম তোমাদের বইয়ের প্রবাহ চিত্রের মতো। এখানে তোমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের প্রবাহ চিত্রটি হলো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। নিচে প্রবাহ চিত্রটি সম্পন্ন করো। তোমরা তোমাদের খাতার মধ্যে বারবার লিখে এই প্রবাহ চিত্রটিকে কিভাবে আঁকতে হয় আর লিখতে হয় তা শিখে নেবে। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে প্রথমে প্রশ্ন বা সমস্যা নির্বাচন, এরপরের ধাপে বলা হচ্ছে বিদ্যমান তথ্য সংগ্রহ, এরপরের ধাপে সম্ভাব্য ফলাফল অনুমান, এরপরের ধাপে
পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। এরপরের ধাপে হচ্ছে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। এরপরের ধাপে হচ্ছে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। এরপরের ধাপে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন। সর্বশেষে হচ্ছে ফলাফল প্রকাশ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপসমূহের একটা প্রবাহচিত্র। তোমাদেরকে উদ্দীপকে অসম্পূর্ণ একটা প্রবাহচিত্র দেওয়া হয়েছিল, ওই প্রবাহচিত্রটিকে সম্পূর্ণ করতে বলা হয়েছে। আমরা এখানে এই প্রবাহচিত্রটিকে গ নম্বর দিয়ে উত্তর লেখার জায়গায় সম্পূর্ণ করে এই প্রবাহচিত্রটিকে এখানে লিখে দিব। এরপর আমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রবাহচিত্র অনুসারে কোনো বৈজ্ঞানিক পরীক্ষণ পদ্ধতির ধাপগুলো বিশ্লেষণ করো। তাহলে তোমাদেরকে এখানে প্রবাহচিত্র অনুসারে বৈজ্ঞানিক পরীক্ষার পদ্ধতির ধাপগুলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমরা বইয়ের লেখাগুলোতে পার্ট 1 থেকে 3-এর যে লেখাগুলো রয়েছে ওই লেখাগুলোতে বৈজ্ঞানিক পরীক্ষণের পদ্ধতির ধাপগুলোকে পড়েছিলাম। সেই লেখাগুলোর উপর ভিত্তি করে আমরা ঘ নম্বরের প্রশ্নটির উত্তর লিখব। চলো আমি তোমাদেরকে কিভাবে ঘ নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় তা দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ঘ নম্বরের এই উত্তরটিতে আমরা যেভাবে লিখতে পারি, উদ্দীপকের প্রবাহচিত্রটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ দেখানো হয়েছে। প্রবাহচিত্র অনুসারে বৈজ্ঞানিক পরীক্ষণ পদ্ধতির ধারাবাহিক ধাপসমূহ হলো 1 নম্বরে হচ্ছে সমস্যা নির্ধারণ। এটি পরীক্ষণের প্রথম ধাপ। এই ধাপে সমস্যা নির্ধারণ করা হয়। 2 নম্বরে হচ্ছে জানা তথ্য ও সংগ্রহ। জানা তথ্য সংগ্রহ, বই পড়ে অথবা অন্যকে জিজ্ঞাসা করে সমস্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। 3 নম্বরে হচ্ছে আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ। তথ্য সংগ্রহ করে আনুমানিক সিদ্ধান্ত নেওয়া হয়। 4 নম্বরে হচ্ছে পরীক্ষণের পরিকল্পনা। এই ধাপে পরিকল্পনা করে পরীক্ষণের বিষয়গুলো নির্বাচন করা হয়। 5 নম্বরে হচ্ছে পরীক্ষণ। এই ধাপে পরীক্ষণ সম্পূর্ণ করে পর্যবেক্ষণ করা হয়। 6 নম্বরে হচ্ছে উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 7 নম্বরে হচ্ছে ফল প্রকাশ। সিদ্ধান্ত গ্রহণের পর প্রকাশ করা হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা ঘ নম্বরের এই উত্তরটিকে লিখতে পারো। তোমরা এই লেখাগুলোকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তোমাদের এরকমভাবে সৃজনশীল প্রশ্নগুলোকে উত্তর লিখতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লেখাগুলো থেকে কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো করা হবে আর কিভাবে তোমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়টির লেখাগুলো থেকে পরবর্তী পাঠের লেখাগুলো তোমাদেরকে পরে দেখাবো। এছাড়া ওই লেখাগুলোর উপর ভিত্তি করে আরও কিভাবে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর লিখতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।